চ্যাপ্টার 257 2081 কি অদ্ভুত একটা ঐশ্বরিক কারণ। মোটা মুখের ওষুধ প্রস্তুতকারকের উত্তর শুনে ক্লাইন তার চেহারার অভিব্যক্তি কিছুতেই লুকাতে পারল না। যদিও সে একজন ক্লাউন, তবুও তার চেহারায় পরিবর্তন চলেই এলো। সৌভাগ্যবশত তার মুখে একটা লোহার মুখোশ পরা ছিল। ক্লাইন এবং আই অফ উইজডম যে তার কথায় কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটা ওষুধ প্রস্তুতকারক একদমই খেয়াল করল না, বরং সে বেশ আরাম করে বসে নিজের মনের কথা খুলে বলতে শুরু করল। এই কারণেই আমি ব্যাকল্যান্ড শহরটাকে এত বেশি পছন্দ করি। রাস্তায় রাস্তায় প্রচুর পতিতা ঘুরে বেড়ায়, তারা মিউজিক হল আর থিয়েটারের বাইরে দাঁড়িয়ে থাকে। রাস্তায় আর গলির মোড়ে মোড়ে তারা অপেক্ষা করে। তারা হয় পেশাদার, না হয় খণ্ডকালীন কাজ করে। এরা আসলে আগে কাজের মেয়ে বা সাধারণ শ্রমিক ছিল, তাই প্রত্যেকেরই আলাদা আলাদা ধরন আছে। এমনকি এমনও শোনা যায় যে ওয়েস্ট বোরোর মতো জায়গাগুলোতে মাঝে মাঝে দেউলিয়া হয়ে যাওয়া অভিজাত ঘরের নারীদেরও দেখা যায়। সত্যি এটা এমন একটা ব্যাপার যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা যায়। খোট ক্লাইন তার মুখের লোহার মুখোশটা একটু ওপরের দিকে ঠেলে দিল এবং দ্রুত প্রসঙ্গের পরিবর্তন করল। তোমার এই অদ্ভুত পছন্দের ব্যাপারে তোমার শিক্ষকের কোনো আপত্তি ছিল না? মোটা মুখের ওষুধ প্রস্তুতকারক তার মাথাটা একটু নাড়াল। না, ভেষজ উদ্ভিদ সম্পর্কে যাবতীয় জ্ঞান শেখানোর পর সে আমাকে সোজাসুজি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। সে আমাকে বলেছিল পৃথিবী ঘুরে দেখতে আর জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করতে। জাহান্নামে যাক, সে আমাকে এটাও বলে দেয়নি যে পরবর্তী জাদুকরী ওষুধের উপাদানগুলো আমি কোথায় খুঁজে পাব। এই পর্যায়ে ওষুধ প্রস্তুতকারক ক্লাইনের দিকে তাকাল এবং আরও কিছু কথা যোগ করল। তুমি যদি কখনো জানতে পারো যে স্প্রিং অব দ্য এলভসের ম্যারো ক্রিস্টাল কোথায় পাওয়া যায়, তবে দয়া করে আমাকে জানিও। আমি তোমাকে এর জন্য উপযুক্ত দাম দেব। অবশ্যই তুমি চাইলে আগে সেটা কিনে নিয়ে পরে আমার কাছে বেশি দামে বিক্রি করতে পারো। তুমি বেশ ভাগ্যবান একজন মানুষ। কে জানে, হয়তো তুমি আমার এই ইচ্ছা পূরণ করতে সাহায্য করবে। ঠিক আছে, ক্লাইন খুব স্বাভাবিকভাবেই রাজি হয়ে গেল। তারপর সে বেশ চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করল, যদি সত্যি এমনটা হয় তবে আমি কি সেটার বিনিময়ে তোমার কাছ থেকে অ্যাপোথেকারি ওষুধের ফর্মুলাটা নিতে পারব? তার দৃষ্টিকোণ থেকে একজন অ্যাপোথেকারি বা ওষুধ প্রস্তুতকারককে সহায়ক হিসেবে পাওয়াটা খুবই কার্যকরী একটা ব্যাপার। সে এই জ্ঞান ব্যবহার করে নিজের জন্য ভালো কিছু সাহায্যকারী তৈরি করতে পারত। ওষুধ প্রস্তুতকারক, যাকে আসলে খুব একটা বেশি মোটা বলা যাবে না, সে দ্রুত তার মাথা নাড়াল এবং বলল, কোনোভাবেই না। আমি শুধুমাত্র আমার ছাত্রদেরই এটা শেখাতে পারি। এটা কি লাইফ স্কুল অফ থটের কোনো নিয়ম? হয়তো সে কোনো গোপন সত্তাকে সাক্ষী রেখে এমন কোনো শপথ করেছে। ক্লাইন এতে খুব একটা অবাক হল না। ঠিক এই মুহূর্তে ওষুধ প্রস্তুতকারক হো হো করে হেসে উঠল। তবে আমি তোমাকে বলতে পারি যে অ্যাপোথেকারি ফর্মুলাটা তুমি কোথায় পেতে পারো। সেটা এই ব্যাকল্যান্ড শহরেই আছে। চমৎকার। ক্লাইন এটা শুনে বেশ আনন্দিত আর অবাক হল। সে বুঝতে পারল যে আই অফ উইজডম এবার তাকে বিদায় জানাতে যাচ্ছে, তাই সে তাড়াহুড়ো করে জিজ্ঞেস করল, মিস্টার অ্যাপোথেকারি, আপনার কাছে কি মানসিক ভারসাম্যহীনতা এবং অন্যান্য সমস্যা দূর করার কোনো ওষুধ আছে? ক্লাইন মূলত মিস বডিগার্ডের জন্যই এই অভিনয়টুকু করছিল, যাতে সে কিছুটা নিশ্চিন্ত হতে পারে। ট্রু ক্রিয়েটরের প্রভাবে প্রভাবিত হয়ে সে যে একজন সম্ভাব্য পাগলে পরিণত হওয়ার ঝুঁকিতে আছে এবং এর থেকে মুক্তির উপায় সে যে পাগলের মতো খুঁজছে সেটাই সে বোঝাতে চাইল। হ্যাঁ, একটা ঘুমের ওষুধ আছে, একটার দাম পড়বে 10 শলি। আমি আগামী জমায়েতে তোমার জন্য 4টা নিয়ে আসব। আমার ওপর বিশ্বাস রাখো, হাসপাতালের ওষুধের চেয়ে এটা নিশ্চিতভাবেই অনেক বেশি কার্যকরী। আমি এর ভেতরে আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন কিছু বিশেষ উপাদান মিশিয়েছি। ওষুধ প্রস্তুতকারক কোনোরকম দ্বিধা ছাড়াই উত্তর দিল, কি ভীষণ দাম! টিঙ্গেন শহরের আন্ডারগ্রাউন্ড মার্কেটে হাসপাতাল থেকে আসা ঘুমের ওষুধের দাম 1 থেকে 2 শলির মধ্যে থাকত। অন্যদিকে নাইটহক, ম্যান্ডেটেড পানিশার এবং মেশিনারি হাইভমাইন্ডের কাছ থেকে চুরি হয়ে আসা ওষুধের দাম পড়ত 4 থেকে 5 শলি। এই চিন্তাগুলো তার মাথার ভেতর দিয়ে বিদ্যুৎ বেগে খেলে গেল। কিন্তু ক্লাইন একটা ভালো অভিনয় করে আই অফ উইজডমের দিকে তাকালো এবং বলল, শ্রদ্ধেয় স্যার, আমি কি আপনার পরবর্তী জমায়েতে উপস্থিত থাকতে পারি? হ্যাঁ, তোমার গত 2টো কাজই তোমার সদিচ্ছার প্রমাণ। তরুণ ছেলে, প্রতিদিন ব্যাকল্যান্ড মর্নিং পোস্ট পত্রিকার দিকে নজর রেখো। যখন দেখবে 5ম পৃষ্ঠায় আর্নস্ট ফার্মের পণ্য কেনার কোনো বিজ্ঞাপন ছাপা হয়েছে, তখন বুঝবে যে পরের দিন সন্ধ্যা 8টায় এখানে একটা সভা বসবে। দরজায় কড়া নাড়ার জোর এবং ধরন নির্ভর করবে সেখানে লেখা দামের ওপর। প্রথম সংখ্যাটা হল দরজায় জোরে আঘাত করার সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা হল হালকা আঘাতের সংখ্যা, তৃতীয় সংখ্যাটা হল দীর্ঘ বিরতির সংখ্যা, আর চতুর্থটা হল ছোট বিরতির সংখ্যা। বাকি সবকিছুর কোনো অর্থ নেই। আই অফ উইজডম মাথা নেড়ে কথাগুলো বলল। সব তথ্য বুঝিয়ে বলার পর সে একটা দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, যেসব বিয়ান্ডার কোনো সরকারি দলের বা বড় কোনো সংস্থার অংশ নয়, তাদের জীবন আসলে তোমার কল্পনার মতো এতটাও সুন্দর নয়।
একদিকে আমাদেরকে নিজেদের সব গোপনীয়তা বজায় রাখতে হয়, সরকারি লোকজনের কাছ থেকে লুকিয়ে থাকতে হয় এবং সব সময় একটা অত্যন্ত সতর্ক আর সাবধানে থাকার মতো মানসিক অবস্থা ধরে রাখতে হয়। অন্যদিকে আমাদেরকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আর পাগল হয়ে যাওয়ার সম্ভাবনার বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়। আমাদের মতো অনেকেই এই দুটো কারণে মর্মান্তিকভাবে মারা গেছে। এমনকি যদি আমরা সরকারি নজরদারি এড়াতে সফলও হই এবং পাগল হয়ে যাওয়া বা নিয়ন্ত্রণ হারানোর হাত থেকে বেঁচে যাই, তবু আমরা প্রয়োজনীয় উপাদানের অভাবের মতো বিশাল এক বিপদে পড়ি। আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো খুঁজে পাই না বা পর্যাপ্ত জ্ঞানও অর্জন করতে পারি না। আমি এরকম একটা জমায়েতের আয়োজন করেছি যাতে সবাই এখানে এসে একে অপরকে সাহায্য করতে পারে। দুর্ভাগ্যবশত এটা হলো রহস্য কমে যাওয়ার একটা যুগ। বিয়ন্ডারদের প্রয়োজনীয় অনেক উপাদান এখন আর দেখাই যায় না। হ্যাঁ, কিন্তু আমার কাছে দ্য হ্যাংডম্যান আছে, যে প্রাচীন দ্বীপগুলোর গোপন ঠিকানা জানে। আর আছে সিটি অফ সিলভারের দ্য সান, যে কিনা অন্ধকারের গভীরে নানারকম ভয়ঙ্কর দানবের সাথে প্রতিনিয়ত লড়াই করে চলেছে। বিয়ন্ডারদের বেশ কিছু উপাদান সংগ্রহ করার জন্য আমি তাদের ওপর নির্দ্বিধায় নির্ভর করতে পারি। ক্লাইন ভদ্রভাবে উঠে দাঁড়াল এবং আই অফ উইজডমের দিকে সম্মান জানিয়ে মাথা নিচু করে কুর্নিশ করল। আপনার চরিত্র সত্যিই প্রশংসনীয়। আবার নিজের জায়গায় বসার পর ক্লাইনের হঠাৎ করে কিছু একটা মনে পড়ল। একটু চিন্তাভাবনা করে সে জিজ্ঞেস করল, ভদ্রমহোদয়গণ, আপনাদের কাছে কি কোনো জাদুকরী বা রহস্যময় জিনিস আছে? ঠিক যেমনটা ব্ল্যাক স্নেক আমার কাছে বিক্রি করেছিল, তবে সেগুলোর যেন খুব একটা ভয়ঙ্কর কোনো খারাপ দিক না থাকে। আমি চাইছি আত্মরক্ষার জন্য আমার নিজেরও এমন কোনো বিশেষ ক্ষমতা থাকুক। তার মূল পরিকল্পনা ছিল এমন কিছু খুঁজে বের করা যা তার মনোযোগ আকর্ষণ করবে, তারপর সেটার দাম কত তা জেনে নেওয়া এবং সেই অনুযায়ী নিজের লক্ষ্য ঠিক করা। যাই হোক, আমার কাছে এখন কোনো টাকা নেই, কিন্তু তার মানে তো এই নয় যে ভবিষ্যতেও আমার কাছে টাকা থাকবে না। টাকা না থাকলেও কি আমি জিনিসের দাম সম্পর্কে খোঁজখবর নিতে পারি না? ক্লাইন নিজের মনে মনেই কথাগুলো ভাবল। ওষুধ প্রস্তুতকারক তার 2 হাত প্রসারিত করে বুঝিয়ে দিল যে তার কাছে এমন কিছুই নেই, আর থাকলেও সে কখনোই সেগুলো বিক্রি করত না। আই অফ উইজডম মৃদু হাসল এবং বলল, আমার কাছে বেশ কিছু জিনিস আছে, তবে তুমি ঠিক কী ধরনের জিনিস কিনতে চাও তা তো আমি জানি না। আমাকে কাছাকাছি একটা ধারণার কথা বলো। বেশ কিছু। সে সম্ভবত সেভেন্থ পথের একজন বিয়ন্ডার, যে বাইরের শক্তির ওপর নির্ভর করে। ক্লাইন তার মনের ভেতরের ঈর্ষা একদমই লুকাল না। সে বলল, এমন কিছু যা আমার চেয়েও বেশি শক্তিশালী। এমন কিছু নয় যা শুধু আমার লড়াইয়ের ক্ষমতা বাড়াবে। সবচেয়ে ভালো হয় যদি তার ভেতরে কোনো জাদুকরী ক্ষমতা থাকে। একজন নতুন সদস্য হিসেবে নিজের ভাবমূর্তি বজায় রাখার জন্য সে আর বিস্তারিত কিছু বলল না। আই অফ উইজডম হাসল এবং বলল, তোমার চাহিদার সাথে মিলে যায় এমন একটা জিনিস আমার কাছে আছে। এর আগের কোড নাম ছিল 2081। 2081? ক্লাইন বেশ অবাক হয়েই জিজ্ঞেস করল। তার এই অবাক হওয়ার ভানটা শুধু বাইরে থেকেই দেখানো একটা অভিনয় ছিল, কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ চমকে গিয়েছিল। এটা কি এমন কোনো সিল করা জাদুকরী বস্তু যা চার্চ অফ অ্যাভারনাইটের চ্যানিস গেট থেকে বাইরে পাচার হয়ে গেছে? ক্লাইন এখানে এত পরিচিত একটা কোড নাম শোনার কথা ভাবতেও পারেনি। আই অফ উইজডম খুব সহজভাবেই তাকে বিষয়টা বুঝিয়ে বলল, অনেক রহস্যময় জাদুকরী বস্তুরই বেশ স্পষ্ট কিছু খারাপ প্রভাব থাকে যা মানুষের বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই 7টা প্রধান চার্চ সেগুলো খুঁজে বের করে এবং সিল করে নিরাপদে আটকে রাখে। এগুলোকে সিল করা আর্টিফ্যাক্ট বা জাদুকরী বস্তু বলা হয় এবং কোড নাম হিসেবে নম্বর ব্যবহার করে এদের আলাদাভাবে চেনা হয়। দীর্ঘ সময় ধরে চলা বিতর্ক আর মতবিনিময়ের পর 7টা চার্চ মিলে এদের নামকরণের জন্য একটা সাধারণ নিয়ম তৈরি করেছে। তারা বিপদের মাত্রা অনুযায়ী এদেরকে 0, 1, 2 এবং 3 ক্যাটাগরিতে ভাগ করে। এদের মধ্যে 0 হল সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এমন গুজবও শোনা যায় যে এর মধ্যে কিছু কিছু বস্তু এতটাই ভয়াবহ যে তারা চাইলে আস্ত একটা দেশ বা পুরো পৃথিবীটাকেই ধ্বংস করে দিতে পারে। 7টা প্রধান চার্চ 0 এবং 1 গ্রেডের বস্তুগুলোর ব্যাপারে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে। তারা একে অপরকে জানায় যে কার কাছে কোনটা আছে। তাই 0 এবং 1 গ্রেডের কোড নামগুলো কখনোই একাধিকবার ব্যবহৃত হয় না। 2 এবং 3 গ্রেডের বস্তুগুলো প্রত্যেকটা চার্চ তাদের নিজেদের মতো করে সাজিয়ে রাখে, তাই আলাদা আলাদা চার্চে একই কোড নামের বস্তু থাকতে পারে। নাইটহকদের ভেতরের সাধারণ পরিস্থিতি সম্পর্কে ক্লাইন অনেক আগে থেকেই জানত, কিন্তু একটা ব্যাপার নিয়ে সে বেশ বিভ্রান্ত হল। 0 এবং 1 গ্রেডের সিল করা বস্তুগুলো সম্পর্কে তারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে। এটা কি তাদের সবচেয়ে বড় গোপনীয়তা ফাঁস করে দেওয়ার মতো বিষয় নয়? এর ফলে তো অন্য চার্চগুলো খুব সহজেই জেনে যাবে যে তাদের হাতে লুকানো তুরুপের তাস কয়টা আছে। অবশ্যই এটাকে একটা কৌশলগত সতর্কতা হিসেবেও দেখা যেতে পারে, যাতে 7টা চার্চের মধ্যে কোনো সরাসরি যুদ্ধ বা সংঘাত এড়ানো যায়। ক্লাইন সম্ভাব্য কারণগুলো নিজের মনে মনেই বিশ্লেষণ করে দেখল। যদিও আমি তোমাকে এর পেছনের আসল কারণটা ঠিকমতো বুঝিয়ে বলতে পারব না, কিন্তু ঘটনাটা আসলেই ঘটেছিল। পুরনো দিনের কাহিনীতে বলা হয় যে 4র্থ যুগের শেষে বা 5ম যুগের শুরুতে
7টা চার্চ মিলে একটা চুক্তিতে পৌঁছেছিল। আই অফ উইজডম বেশ ধীরে সুস্থে কথাগুলো বলল। আমার কাছে থাকা এই 208 বস্তুটা আমি জ্ঞান ও প্রজ্ঞার দেবতার চার্চ থেকে পেয়েছি। এটা তোমাকে অনেক কিছু বুঝতে আর পরিষ্কারভাবে উপলব্ধি করতে সাহায্য করবে। এমনকি শত্রুর বিয়ন্ডার ক্ষমতাকেও খুব দ্রুত চিনে ফেলা সম্ভব, যার সাহায্যে আমি তাদের শক্তি আর দুর্বলতাগুলো সহজেই জেনে নিতে পারব। এমনকি আমার কাছে তাদের ক্ষমতা নকল করারও সুযোগ থাকবে। প্রতিপক্ষ যত বেশি শক্তিশালী হবে, ব্যর্থ হওয়ার সম্ভাবনাও তত বেশি থাকবে। অবশ্যই সফল হলেও সেটা আসল ক্ষমতার চেয়ে অনেক বেশি আলাদা হবে। এটা শুনে তো মনে হচ্ছে ক্ষমতাটা দারুণ শক্তিশালী। জ্ঞানী যে আসল শক্তি, এটা কি তারই প্রমাণ? শেষমেশ কি এমন কোনো পরিস্থিতি তৈরি হবে যেখানে সবকিছু জানাই হল সর্বশক্তিমান হওয়ার সমান? আমি আমার আগের ধারণাটা ফিরিয়ে নিচ্ছি। বৃদ্ধ মিস্টার আই অফ উইজডম হয়তো কোনো মূল্যায়নকারী নয়। তার এই বিভিন্ন বস্তু চিনে নেওয়ার ক্ষমতার মূল উৎসটা হয়তো সিল করা বস্তু। 2081 ক্লাইন নিঃশব্দে তার জিভ দিয়ে একটা শব্দ করল এবং বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, তাহলে এটা কিনতে আমার ঠিক কত টাকা লাগবে? এটার মধ্যে কি কি ত্রুটি আছে? এটা তোমাকে এমন একটা অবস্থার মধ্যে রাখবে যেখানে তোমার মস্তিষ্ক তীব্র গতিতে কাজ করতে শুরু করবে। একবার যদি এটা নির্দিষ্ট সময়ের সীমা পার হয়ে যায়, তবে তুমি একেবারে জড়বুদ্ধি সম্পন্ন একজন মানুষে পরিণত হবে। আই অফ উইজডম বিস্তারিত কিছু না বলেই খুব সাধারণভাবে উত্তরটা দিল। এই মুহূর্তে তার পাশে বসে থাকা ওষুধ প্রস্তুতকারক বিড়বিড় করে বলে উঠল, হয়তো তোমার মস্তিষ্ক এরই মধ্যে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তুমি সারাক্ষণ শুধু নিজেরই সংগ্রহশালার কথা বলতেই থাকো। আজ হোক বা কাল কেউ না কেউ ঠিকই তোমাকে ডাকাতি করবে আর মেরে ফেলবে। মশাই, আপনার কথা বলার ধরনটা সবসময় বড্ড বিরক্তিকর। ক্লাইন মনে মনে লোকটাকে উপহাস না করে পারল না। আই অফ উইজডম জোরে হেসে উঠল এবং বলল, তুমি কিভাবে জানলে যে লোভী মানুষদেরকে আমার উপর আক্রমণ করতে উস্কে দেওয়ার জন্যই আমি ইচ্ছে করে এসব কথা বলছি না? হ্যাঁ, এটা অনেকটা সেই ফাঁদ পাতার আইনের মতো, যার কথা একবার সম্রাট রোজেল গুস্তাভ বর্ণনা করেছিলেন। হাসি থামার পর সে সোফার হাতলে আলতো করে চাপড়াল এবং একটা দীর্ঘশ্বাস ফেলল। এমন একজন মানুষ হিসেবে যে কিনা বিভিন্ন জিনিস সংগ্রহ করতে ভালোবাসে, তার কাছে নিজের সংগ্রহ অন্যদেরকে দেখাতে না পারাটা সত্যিই চরম যন্ত্রণাদায়ক। তারপর সে ক্লাইনের দিকে তাকাল। আমি সত্যিই দুঃখিত। 2081 বিক্রির জন্য নয়। এটা আমার সংগ্রহ করা সেরা জিনিস, আর সেই সময় এটা কিনতে আমাকে 6800 পাউন্ড খরচ করতে হয়েছিল। এই পর্যায়ের একটা সিল করা বস্তুর দাম 4000 থেকে 20,000 পাউন্ড পর্যন্ত হতে পারে, আর এর দাম মূলত এর কার্যকারিতা এবং এর খারাপ দিকগুলোর ওপর নির্ভর করেই নির্ধারণ করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো টাকা দিয়ে কেনা সম্ভব হয় না। তাহলে আপনি এতক্ষণ ধরে এত কথা কেন বললেন? ক্লাইন তার মুখের বিরক্তি কোনোমতে চেপে রাখল। তার এই প্রতিক্রিয়া বুঝতে পেরেই আই অফ উইজডম মৃদু হাসল এবং বলল, আমি আসলে তোমাকে দুটো জিনিসের কথা প্রস্তাব করতে চাই। প্রথমটা হলো একটা ব্রোচ। এটা তোমাকে খারাপ আত্মা দূরে সরিয়ে রাখতে এবং তাদেরকে পবিত্র করতে সাহায্য করবে। সেই সাথে তুমি দ্য শানের এলাকার বেশ কিছু জাদুকরী মন্ত্র ব্যবহার করতে পারবে। এর খারাপ দিকটা হলো, যতক্ষণ তুমি এটা পরে থাকবে, তুমি কখনোই শীত অনুভব করতে পারবে না। তুমি চিরকালের মতো দক্ষিণের সেই উষ্ণ গ্রীষ্মের মাঝেই আটকে থাকবে। আর অন্যটা হলো একটা টুপি যা তার আকার বদলাতে পারে। এটা পরলে তুমি অন্তত আধা ঘন্টার জন্য পানির নিচে খুব স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এবং পানি বা বাতাসের এলাকার কিছু জাদুকরী মন্ত্র ব্যবহার করতে পারবে। এর খারাপ দিকটা হলো, তোমার ভেতরে সবসময় পানির জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হবে। একবার ডাঙায় পা রাখলে তুমি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে। এই ধরনের জিনিসগুলোর দাম সাধারণত 1500 থেকে 3500 পাউন্ডের মধ্যে হয়ে থাকে, এবং মাঝে মাঝে তুমি যদি দাম কয়েকগুণ বাড়িয়েও দাও, তবুও এগুলো যে বিক্রির জন্য পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ এগুলো খুব কমই দেখা যায়। মাত্র কয়েকটা জিনিস সংগ্রহ করতেই আমার 3 দশকেরও বেশি সময় লেগেছে। ক্লাইন হালকা করে মাথা নাড়াল এবং বলল, আমি এ ব্যাপারে ভেবে দেখব আর আগামী জমায়েতে আমার চূড়ান্ত সিদ্ধান্তটা জানাব। এই পর্যায়ে সে ইচ্ছে করেই একটু হাসল এবং বলল, তাছাড়া আমার কাছে এখন এত টাকাও নেই।